আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রাত প্রায় ৯টা। ল্যাম্পপোস্টের আলোয় রাস্তা দিয়ে হাঁটতেছি, এমন সময় দেখলাম একটা বৃদ্ধ লোক রাস্তার পাশে অসচেতন অবস্থায় পড়ে আছে। আমি তাড়াতাড়ি ওনার কাছে গেলাম, গিয়ে দেখি উনি অজ্ঞান হয়ে আছে। মাথার পিছন দিক থেকে রক্তক্ষরণ হচ্ছে। পকেটে টাকা না থাকায় কোলে করে ওনাকে নিয়ে হাসপাতালের দিকে দৌড় দিলাম। এমন সময় একটা রিক্সা পেলাম। মামা কই যাবেন? মামা, এই লোকটাকে রাস্তায় পড়ে থাকতে দেখলাম। কাছে এসে দেখি মাথার পিছন দিক থেকে রক্ত বের হচ্ছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। রিকশায় ওঠেন, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। মামা, আমার পকেটে টাকা নাই। আরে মামা, টাকা সারা জীবন কামাইছি, টাকার থেকে একটা মানুষের জীবন বাঁচানো বেশি দরকার, আপনি ওঠেন। তারপর রিকশায় উঠে লোকটাকে হাসপাতালে নিয়ে গেলাম। ইমার্জেন্সিতে পাঠিয়ে আমি বাইরে বসে রইলাম। রিকশাওয়ালা চলে গেল। এবার চলেন আপনাদের পরিচয়টা দিয়ে দেই। আমি আসাদুল, আপাতত স্টুডেন্ট লাইফে আছি, কিন্তু আমি বাসা থেকে পালিয়ে ঢাকা চলে আসছি। এবার হয়তো ভাবছেন একটা ছেলে হয়ে কি করে বাসা থেকে পালাতে পারলাম। চলেন সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। বাবার একটা দোকান ছিল, ওটা দিয়ে কোনো মতে সংসার চলতো। আমি অনেকবার বাড়ি থেকে বের হয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু বাবার একটাই কথা, পড়ালেখা করলে বাড়িতে থেকে করতে হবে, দূরে গিয়ে করার দরকার নেই, বাইরে থাকলে নাকি আমি খারাপ হয়ে যাব। বাবা তার এক চাচাতো ভাইয়ের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে। কারণটা হচ্ছে ওনারা ছোটোবেলায় নাকি অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল। সেই হিসেবে আমার আর ওনার মেয়ের বিয়ে ছোটবেলা থেকে ঠিক করে রাখছে, কিন্তু সেটা আমি জানতাম না। আজকে সকালে আমি বাড়ি থেকে বের হয়ে বাজারে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। এরপর বাড়িতে যাচ্ছি, এমন সময় আমার বন্ধু আয়মানের সাথে দেখা। তুই এত বড় বেইমান কখনো ভাবিনি। মানে কি? বাহ, এবার তো দেখছি তোকে মানে বোঝাতে হবে। যেভাবে বলছিস মনে হয় তুই কিছুই জানিস না। দোস্ত, আমি সত্যিই কিছু জানি না। চুপ থাক শালা, বিয়ে করবি সেটা আমাকে বললে কি হতো? বিয়ে? কার বিয়ে? হয়েছে, আর ঢং করতে হবে না, যা এখান থেকে। মামুন আমাকে কোনো কিছু বলতে না দিয়ে সোজা হাঁটা দিল। আমি আবুলের মতো দাঁড়িয়ে রইলাম। তারপর আমিও হাঁটা দিলাম। বাড়ির কাছে স্বপন ভাইয়ের দোকানের সামনে যাওয়ার সাথে সাথেই আমার এক ছোট ভাই শাওন, ওর সাথে দেখা। কি আরাফাত ভাই, আপনি এখানে? তো কোথায় থাকতাম? আরে মিয়া, বিয়ের আগে কেউ এমন ঘোরাঘুরি করে? একটু রেস্টে থাকতে হয়। বিয়ে মানে? কার বিয়ে? আরে তোমার বিয়ে তুমি জানো না? জানলে কি আর তোরে জিজ্ঞাসা করি কার সাথে বিয়ে? লিজা আপুর সাথে। কি ওই মুটকির সাথে? শামীম চাচার মেয়ের সাথে। হায় আল্লাহ, উঠায় নাম আমারে। ছোটবেলায় ওই মুটকিরে কত কোলে নিয়েছি, এখন নাকি তার সাথেই আব্বা বিয়ে ঠিক করছে। এবার বাচ্চা কাচ্চা হলে সবাই বলবে তোর বাপ তোর মারেও কোলে নিছে, এখন তোরে নিতেছে না। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আসাদুল, তুই এক গ্লাস পানিতে ডুব দিয়ে মারা যা, তবুও এই বিয়া করিস না। আচ্ছা শাওন, আমার আব্বারে দেখছিস? ডেকোরেশনের মালামাল নিয়ে বাড়ির দিকে গেছে। আচ্ছা তুই যা, পরে কথা হবে। আমি তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটা দিলাম। বাড়িতে গিয়ে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আসলে আব্বা বিয়ে ঠিক করছে, অথচ একবারও আমাকে জানালো না। আব্বা দেখতেছি এটা ওটা নিয়ে অনেক ব্যস্ত। আমি সোজা আম্মুর কাছে গেলাম। আম্মু, এসব কি দেখতেছিস না তোর বিয়ে? আমার বিয়ে, অথচ আমাকে জানালে না? সব কিছু জানতে হবে কেন তোর? দেখো আম্মু, আমি এই বিয়েটা করব না। সেটা তোর বাবাকে বল, আমাকে বলে কোনো লাভ নেই। তারপর বাবার কাছে গেলাম। এই আব্বা, এগুলো কি হচ্ছে? আব্বু, তোমার বিয়ের অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই আব্বা, আপনি পাগল হয়েছেন? আমার বিয়ে ঠিক করছেন, আমাকে একবার বললেনও না। মুরব্বীদের কাজ মুরব্বীরা করছে, তোমাকে বলার কি আছে? আব্বা, আমি এই বিয়ে করব না, আপনি এগুলো বন্ধ করেন। করবি না মানে? তুই করবি, তোর বাপও করবে, যা এখান থেকে। শালার কেন যে এই ঘরে জন্ম নিলাম কে জানে। আমার কথার কোনো দামই নেই ওদের কাছে। তাড়াতাড়ি ওই মোটকির কাছে গেলাম। বাহ, ফকিরনি বিপ্লবী জনতা নিয়ে বসে ভাষণ দিচ্ছে আর হাসছে। আমি যাওয়ার পর মোটকি ছাড়া বাকি সবাই রুম থেকে বের হয়ে গেল। ওই মুটকি, সমস্যা কি তোর?
দেখেন আরাফাত ভাই, আমাকে মুটকে বলবেন না, একটু পর আমি আপনার বউ হব। আরে রাখ তোর বউ, ফকিন্নি, তোর মতো মোটকিকে কে বিয়ে করবে? আমি মরে গেলেও তো করব না। আমার আব্বা আর তোমার আব্বা আগে থেকে সব রেডি করে রাখছে। এখনো সময় আছে মুটকি, বিয়েটা বন্ধ কর, না হলে তোরে প্রতিদিন মায়ের উপর রাখবো। তোর এই হাতির মতো শরীরটা মেরে মেরে কমাবো বলে দিলাম। মারবে কেন? তখন তো আদর করবা। ধুর কবিস। এই কথা বলে মুটকির ওখান থেকে চলে আসলাম, গিয়ে রুমের দরজা বন্ধ করে বসে রইলাম। কি করব কিছুই মাথায় আসছে না। দুপুরবেলা আম্মু আমার রুমে আসলো। খেতে আয়। খাবো না, যাও এখান থেকে। প্লিজ বাবা, এরকম করিস না। আম্মু আমি কিন্তু বাড়ি থেকে চলে যাব। তোমাদের রুচি কেমন আমি বুঝি না। ওই মুটকির সাথে আমার বিয়ে ঠিক করলে দেশে কি মেয়ের অভাব পড়ছে? দেখ বাবা, তোর বাবা লিজার বাবাকে কথা দিয়ে রাখছে, আর ওর সাথে বিয়ে হলে তোরও একটা ভালো চাকরি হবে, আর তোর শামীম চাচার সব সম্পদ তোর নামে দিয়ে দিবে। আরে রাখো তোমার সম্পদ। আমি ঢাকা বা চট্টগ্রাম গিয়ে মাস্টার্সটা কমপ্লিট করে ভালো কোনো চাকরি পাবো, তখন আমারও অনেক টাকা পয়সা হবে। দেখ, খালি পেটের স্বপ্ন দেখা ভালো না। এত কথা না বলে বিয়ের জন্য রেডি হয়ে নে। আম্মু, সামান্য টাকার জন্য তোমরা আমাকে বলি দিবে? ওই মুটকি এসএসসি 3বার ফেল করে এখন ঘরে বসে বসে খায়। ও তোমাদের কি সেবা করবে? উল্টো তোমাদের আরও কষ্ট বেড়ে যাবে। বিয়ের পর ঠিক হয়ে যাবে, তুই খেতে আয়। যাও তো, খাবো না। বিকেলবেলা দিনুল আর মামুনকে কল দিয়ে আসতে বললাম, ওরা আসলো। কিরে, হঠাৎ আমাদের প্রয়োজন হলো কেন? বিয়ের দাওয়াত তো দিলি না। দেখ ফাইজলামও বন্ধ রাখ, এমনিতেই মাথা খারাপ হয়ে আছে। আরে কি বলিস, বিয়ের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। দেখ ভাই, এখন হাসি ঠাট্টা করার সময় না, আমাকে একটা বুদ্ধি দে। কিসের? ওই মুটকিকে আমি বিয়ে করব না। তুমি মাইনকা সিপাই আটকাইছো, বিয়ে না করে উপায় নেই। আরে ভাই, সেই জন্যই তো তোদেরকে বলতেছি কিছু একটা কর। একটা কাজ কর, তুই পালিয়ে যা। যাবোটা কোথায়? কিছুই তো চিনি না। ঢাকা চলে যা, ওখানে গেলে কিছু একটা হবে। তোর কাছে এখন কত আছে? 1 টাকাও নেই, টিউশনির টাকা এখনো পাইনি। তো কিভাবে কি করবি? জানি না দোস্ত, তোরা কিছু একটা কর, না হলে আমার জীবন যৌবন সব শেষ। তুই আজকে রাতেই পালিয়ে যা। কিন্তু কাপড় চোপড় তো কিছুই নিতে পারবো না। আরে শালা, আগে জান বাঁচা, বেঁচে থাকলে অনেক কিছু কিনতে পারবি। আজকে এশার নামাজের পর তুই বাড়ি থেকে বেরিয়ে আসবি, আমরা বাজারে থাকবো। কিন্তু টাকা? কিছু করতে পারিস কিনা দেখ। ওকে। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যার সময় বাড়িতে গেলাম। বাহ, সব কিছু খুব সুন্দর করে সাজানো হয়েছে। একটু ওয়েট করো, দেখবা আমি তোমাদের বিয়ে বাড়ির কী হাল করি। রুমিকে দরজা বন্ধ করে আমার প্রয়োজনীয় কাগজপত্রগুলো একটা ফাইলের মধ্যে নিয়ে নিলাম। ফাইলটাকে জানালা দিয়ে বাইরে ফেলে দেই। তারপর মামুনকে কল দিয়ে ওটা নিয়ে যেতে বলে। এশারের নামাজের সময় আমি নামাজ পড়তে গেলাম। একটু তাড়াতাড়ি বের হয়ে খোলা মাঠের মাঝখান দিয়ে বাজারের দিকে হাঁটা দিলাম। দেখলাম দিনুল আর মামুন আগে থেকে বসে আছে। কিরে, এত দেরি কেন? আরে নামাজ পড়ে আসছি, আর রাস্তা দিয়ে আসিনি। তো কিভাবে আসলি? ক্ষেতের মধ্যে দিয়ে, রাস্তায় কেউ দেখলে সমস্যা হয়ে যেত। ভালো করছিস, এখন চল। তারপর ওরা আমার সাথে বাস স্টপে আসলো। আমার হাতে কিছু টাকা দিল, যদিও টাকাটা ছিল সামান্য, কারণ আমরা 3জনই বেকার। সো এই বিপদের মধ্যে এই অল্প টাকা যেন কোটি টাকার উপকার করলো। তারপর ওদের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার দিকে রওনা দিলাম। পুরো রাত বাসে কেটে গেল। বাস ভাড়া দেওয়ার পর মাত্র 20 টাকা থাকলো। সকালে প্রচণ্ড খিদা লাগলো। নতুন জায়গা, কিছুই চিনি না। একটা টং দোকানে গিয়ে 20 টাকার নাস্তা করলাম। এরপর সারা দিন ঘুরলাম। খিদা লাগলে পানি খাই, মাঝে মাঝে ইচ্ছে করছে বাড়িতে চলে যাই। পরে ভাবলাম দেখি কিছু একটা হয় কি না। সারাদিন এভাবে কাটলো, কোনো কিছুই ঠিক করতে পারিনি। কোথায় যাব, কোথায় থাকবো, কিছুই ঠিক করতে পারিনি। রাতের বেলা একা একা হাঁটতেছি। আর কি হলো সেটা তো নিজেরা জানলেন। আমি হাসপাতালের বারান্দায় রাত কাটাই। পরের দিন একটা নার্স এসে ডাকাডাকি শুরু করলো। আপনি এখানে, আপনার রোগীর জ্ঞান ফিরেছে, গিয়ে দেখা করেন। আমি চোখ মুছতে মুছতে সেখানে গেলাম। বৃদ্ধ লোকটার মাথায় ব্যান্ডেজ করা, হাতে একটা স্যালাইন দেওয়া। আসসালামু আলাইকুম, এখন কেমন আছেন? আগের থেকে ভালো। তুমি কে বাবা? আপনি আমাকে চিনবেন না। গতকালকে আপনাকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পেয়েছি, তারপর হাসপাতালে নিয়ে আসছি। গতকাল রাতেই চলে যেতাম, কিন্তু ডাক্তার দেয়নি টাকা পরিশোধ করা ছাড়া। লোকটি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল, তারপর ব্যাগ থেকে একটা কাগজ নিয়ে সেটাতে সাইন করে দিল।
আমার জন্য তো অনেক কিছু করলে, লাস্ট একটা কাজ করবে? জি বলুন। এই চেকটা নিয়ে একটু ব্যাংকে যাও, টাকাগুলো নিয়ে আসো। তারপর টাকাগুলো নিয়ে ব্যাংক থেকে তুলে আনলাম। এরপর ওনার হাতে দিলাম। উনি হাসপাতালে সব খরচ দিয়ে আমাকে ওনার সাথে যাওয়ার জন্য বলল। আমারও কোনো কিছু চেনা জানা নেই, তাই ওনার সাথে ওনার বাসায় গেলাম। অনেক বড় সুন্দর একটা বাড়ি, কিন্তু বাসায় কেউ নেই। ভিতরে গেলাম, তারপর ওনাকে নিয়ে দোতলায় গেলাম। মনে হয় দোতলায় ওনার রুম। তিনি আমাকে একটা রুম দেখিয়ে দিলেন। সেখানে নিয়ে গিয়ে ওনাকে শুইয়ে দিলাম। তারপর একটা চেয়ার নিয়ে ওনার পাশে বসলাম। আচ্ছা, একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। আরে না, কি মনে করব, তুমি বলো। এত বড় বাড়ি কিন্তু কাউকে দেখতেছি না। আপনি একা থাকেন নাকি? সে অনেক বড় কাহিনী, শুনতে গেলে তোমার অনেক সময় নষ্ট হবে। সমস্যা নাই, বলেন। আমার তেমন কোনো কাজ নেই। ছোটবেলায় অনেক গরিব ছিলাম, অনেক কষ্টে একটা ব্যবসা শুরু করি। সেই থেকে আজ একটা কোম্পানির মালিক। ছেলেকে উচ্চ শিক্ষিত করার জন্য ইংল্যান্ডে পাঠালাম। লন্ডনে পড়ালেখা শেষ করে অনেক বড় একজন ব্যবসায়ী মেয়েকে বিয়ে করালাম। সেও আমার মতো অনেক টাকার মালিক। বাংলাদেশে ওদের ভালো লাগে না, আমি একাই ব্যবসা দেখাশুনো করি আর ওদের জন্য প্রতি মাসে টাকা পাঠাই। একটা নাতনি আছে, সেও সেখানে থাকে। জানো বাবা, টাকা পয়সা মান ইজ্জত সব আছে, শুধু মনে শান্তি নাই। তো আপনার স্ত্রী কোথায়? ছেলেটাকে জন্ম দেওয়ার সময় মারা যায়, পরে ওর কথা চিন্তা করে আর বিয়ে করিনি। মনে মনে ভাবলাম, গরিব হলেও অনেক ভালো রেখেছে আল্লাহ। অট্টালিকার টাকা পয়সা আর অর্থ সম্পদের মাঝে যে প্রকৃত সুখ নাই, সেটা এই বৃদ্ধাকে না দেখলে হয়তো বুঝতাম না। শেষ বয়সে কোথায় ছেলে মেয়েরা দেখবে, সেটা না করে উল্টো সে ছেলেমেয়ের জন্য বিদেশে টাকা পাঠাচ্ছে। তো গতকাল কি হলো? আপনি রাস্তায় পড়ে আছিলেন কেন? ব্যাংক থেকে টাকা উঠাইছিলাম ছেলেকে পাঠানোর জন্য। ব্যাংকের সামনে থেকে কিছু ছেলে আমার পিছু করে, তারপর যখন আমি হাঁটা দিলাম ওরাও পিছু পিছু আসতে লাগলো। যখন রাস্তার মোড়ে আসলাম তখন সবাই আমার উপরে ঝাঁপিয়ে পড়ে, ব্যাগটা নেওয়ার জন্য টানাটানি শুরু করে। আমি যখন দিচ্ছিলাম না তখন মাথায় আঘাত করে টাকাগুলো নিয়ে যায়। ভাগ্যিস তুমি ছিলে, না হলে হয়তো এতক্ষণে আমার জানাজা হয়ে যেত। আমি কিছু না বলে চুপ হয়ে আছি। এমন সময় বৃদ্ধা বলল, আমি একা একা সব কিছু বলছি, তুমি তো তোমার সম্পর্কে কিছুই বললে না। নাম কি, কোথায় থাকো, কি করো? জি, আমার নাম আরাফাত। আপাতত বেকার। বাবা মা গ্রামে থাকে। পড়ালেখা কত দূর? বৃদ্ধা হয়তো আমাকে তার বাসায় চাকরি দিতে পারে, তাই বললাম। বেশি না, ষষ্ঠ শ্রেণী পর্যন্ত। টাকার অভাবে বাবা মা আর পড়াতে পারিনি। তো এখন কি কাজ করো? কিছুই না, চাকরি খুঁজতেছি। তোমার হাতে ওটা কিসের ফাইল? এখানে আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি গেলাম। এই নাও, টাকাগুলো তোমার কাছে রাখো। ধন্যবাদ। আমি কারো উপকার করে তার বিনিময় নেই না। ওগুলো আপনার কাছে রেখে দেন। আমি আসি। বের হয়ে দরজা পর্যন্ত আবার চলে গেছি। এমন সময় বৃদ্ধা আবার ডাক দিল। এই শোনো, জি, আর কিছু বলবেন? তুমি তো চাকরি খুঁজছো তাই না? চাইলে আমার এখানে কাজ করতে পারো। কি কাজ? ড্রাইভিং করতে পারো? পারি, বাট লাইসেন্স নাই। ওকে, লাইসেন্স আমি বানিয়ে দেব। তোমার কোনো আপত্তি না থাকলে আমার ড্রাইভার হয়ে থাকতে পারো। আচ্ছা ঠিক আছে। বেতন কত দিতে হবে? যা ইচ্ছা দিয়েন। আচ্ছা, নিচে গাড়ি রাখার ঘরের পাশে ওখানে একটা ঘর খালি আছে, তুমি ওখানে থাকবে। আচ্ছা। ওকে, যাও, তুমি গিয়ে ফ্রেশ হও। আর এই নাও, তুমি মনে হয় জামা কাপড় নিয়ে আসোনি, নতুন জামা কিনে নিয়ে আসো। ওকে, যাচ্ছি। আচ্ছা শোনো, আমার নাতি থেকেও নেই, তুমি আমাকে দাদা বলে ডাকিও, আমি খুশি হব। ওকে দাদা। তারপর টাকাগুলো নিয়ে মার্কেটে গেলাম। বাসা থেকে অল্প দূরেই মার্কেট। হেঁটে হেঁটে গেলাম। কিছু জিনিস কেনাকাটা করার পর বাসায় আসলাম। তারপর দাদার কাছ থেকে ঘরের চাবিটা নিয়ে ভিতরে গেলাম। মনে হয় অনেক বছর কেউ থাকে না, তাই ময়লা জমে আছে। আমি ভিতরে গিয়ে সব কিছু পরিষ্কার করলাম। তারপর গোসল করে দাদার কাছে গেলাম। দাদা, আসতে পারি? আসো। দাদা, এখন কি খাবেন? কাজের বুয়া আছে, ও রান্না করতেছে, একটু ওয়েট করো। আচ্ছা ঠিক আছে। আমি আবার নিজের রুমে চলে গেলাম। মামুনকে কল দিলাম। দোস্ত, কি অবস্থা? কিরে, এটা কার নাম্বার? আমার আগের সিমে আব্বু আম্মু বারবার কল দিচ্ছে, তাই সিমটা চেঞ্জ করে ফেলছি। ও শালা, তুই চলে যাওয়ার পর তোর বাপ আর ওই মুটকির বাপ আমারে আর দিনুলের গাছের সাথে বেঁধে পিটাইছে। দোষ করলাম আমি আর মার খাচ্ছিস তোরা। ইন্টারেস্টিং। শালা হাসবি না।
এখনো শরীর ব্যথা করতেছে। সমস্যা নাই, মাঝে মধ্যে মার খাওয়া ভালো, এতে করে শরীরের চর্বি কমে। এখন বল, সব কিছু ঠিকঠাক আছে কিনা? কি ঠিক থাকবে? তোর আম্মু শুধু কান্না করতেছে, আর ওই মুটকি নাকি বারবার খাচ্ছে আর বেহুশ হচ্ছে। আচ্ছা, তুই আম্মুকে গোপনে আমার কথা বলিস? তুই এখন কোথায়? কিছু খেয়েছিস? আরে বেটা, আমার কপাল খুলে গেছে, চাকরি পাইছি। অনেক বড় লোক, বাসায় শুধু দাদা থাকে, ছেলে মেয়ে সবাই লন্ডন থাকে। আরে কি বলিস? এই আমিও চলে আসি, চাকরি পাবো। এই জন্য তোদের বাঙালিদের উন্নতি নাই। একজনেরটা দেখে তোর হিংসা হচ্ছে, তাই না? আরে বেটা, ভালো চাকরি পাইলে তোরে আর দিনুলরেও নিয়ে আসবো, টেনশন করিস না। থ্যাঙ্কস দোস্ত। থ্যাঙ্কস পরে দিস, এখনো চাকরি দেখিনি। একটু তাড়াতাড়ি করিস। ওকে, রাখি। কলটা কেটে দিয়ে রান্নাঘরে গেলাম। তারপর কিছু খাবার নিয়ে দাদুর রুমে গেলাম। ওনার খাওয়া শেষে ওনাকে মেডিসিন খাইয়ে দিয়ে আমি খেয়ে নিলাম। বিকেলবেলা গাড়ি বের করলাম। বাহ, গাড়িও সুন্দর, টাকা থাকলে যা হয় আর কি। গাড়ি বের করে পরিষ্কার করলাম। দাদুর কাছে গেলাম। দাদু, একটা কথা বলার ছিল। বলো, অনুমতির কি আছে? বাসার সামনে দিয়ে যে টবগুলো আছে ওগুলোতে কোনো ফুল গাছ নাই। আপনি যদি অনুমতি দেন তাহলে কিছু ফুল গাছ লাগাতাম। বাহ, এত ভালো কথা। আগে এখানে অনেক ফুল গাছ ছিল, যত্নের অভাবে মারা গেছে। তুমি যত্ন করতে পারলে ফুলের চারা নিয়ে আসো। ওকে দাদু। তারপর অনেকগুলো ফুল গাছের চারা নিয়ে আসলাম। সবগুলো টপে লাগালাম, বাসার ছাদেও লাগালাম। এই বাসায় আসার পর থেকে একদিনও গাড়ি চালাইনি, শুধু বাসার কাজই করি, যেমন বাজার করা, দাদুর সেবা করা, মাঝে মাঝে ঘরও ঝাড়ু দিতে হয়। এভাবে কিছুদিন গেল। দাদু মোটামুটি সুস্থ। সেদিন সকালে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ফুল গাছে পানি দিচ্ছি, এমন সময় দাদু ডাক দিল। আরাফাত, এই আরাফাত। জি দাদু, কিছু লাগবে? কি করতেছো? এই তো পানি দিচ্ছি। আচ্ছা, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, অফিসে যেতে হবে। ওকে। তারপর মোটর বন্ধ করে গোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। আজই প্রথম অফিসে যাচ্ছি। দাদু এসে গাড়িতে বসলো। আমি আল্লাহর নাম নিয়ে স্টার্ট দিলাম। খুব কেয়ারফুলি চালাতে লাগলাম। উনি পথ দেখাতে লাগলো আর আমি সেই অনুসারে চালাতে লাগলাম। প্রায় 20 মিনিট পর অফিসের সামনে গেলাম। আমি দাদাকে নামিয়ে দিয়ে বাইরে বসে রইলাম। দুপুরবেলা উনি বের হলো। তারপর আমি ওনাকে নিয়ে আবার বাসায় আসলাম। উনি বলে দিলেন এবার থেকে প্রতিদিন অফিসে যাওয়া আসা লাগবে। আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। পরের দিন আবারও দাদুকে নিয়ে অফিসে গেলাম। ওনাকে নামিয়ে দিয়ে আমি গাড়ি নিয়ে একটা কলেজে গেলাম। মাস্টার্সে ভর্তির ব্যাপারে কথা বললাম। সব কিছু ঠিকঠাক করে আবার অফিসের সামনে আসলাম। তারপর ওনাকে নিয়ে বাসায় গেলাম। এইভাবেই দিন যাচ্ছে। আমিও মাস্টার্সে ভর্তি হলাম। প্রথম মাস শেষে বেতন পেলাম 15,000 টাকা। টাকাগুলো হাতে পেয়ে অনেক আনন্দ হতে লাগলো। জীবনের প্রথম ইনকাম। আম্মুকে কল দিলাম। হ্যালো আম্মু, কেমন আছো? আরে কাঁদছো কেন? তুই এভাবে আমাদের রেখে চলে যেতে পারলি বাবা? একবারও আমাদের কথা ভাবলি না? কি করব, তোমরা তো আমার কথা শুনোনি। আচ্ছা বাদ দাও, আব্বু কেমন আছে? ভালো না, কেউই ভালো নাই। তুই আবার ফিরে আয়। আরে না, আমি ভালো একটা চাকরি পেয়েছি। ওনারা আমাকে কলেজে ভর্তি করিয়েছে। থাকিও ওনাদের বাসায়। অনেক বড় লোক। কি বলিস, সত্যি নাকি? আরে মিথ্যা কেন বলবো? আচ্ছা শোনো, আমি 10,000 টাকা পাঠাচ্ছি। আব্বুকে বলিও টাকাগুলো নিয়ে আসতে। এইভাবে আরও কিছুক্ষণ কথাবার্তা বললাম। তারপর কল কেটে দিলাম। দিনুল আর মামুনকেও 2,000 টাকা দিলাম। বাকি 3,000 টাকার বই কিনলাম। পরের দিন শুক্রবার ছিল। আমি গাড়ি ধুয়ে নিলাম, ঘরও পরিষ্কার করলাম। বিকেলবেলা ফুল গাছের একটু যত্ন করতেছি। এমন সময় দাদু 2 কাপ কফি নিয়ে আমার কাছে আসলো। আরাফাত, এই নাও কফি খাও। আরে দাদু, আপনি কেন কষ্ট করতে গেলেন? আমাকে বললেই তো আমি বানিয়ে দিতাম। তোমার দাদুকে আমি প্রায় কফি বানিয়ে খাওয়াতাম, মাঝে মধ্যে চুলে তেল দিয়ে দিতাম, মাঝরাতে রাস্তায় হাত ধরাধরি করে হাঁটতাম। ও চলে যাওয়ার পর খুব একা হয়ে গেলাম। আপনি তো পরে আবার বিয়ে করতে পারতেন। তোমার দাদু এত ভালোবেসেছে যে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই মরে গেছে। আর ওর জায়গায় আমি জীবনেও কাউকে কল্পনা করতে পারি না। থাক, মন খারাপ করবেন না, সব ঠিক হয়ে যাবে। ঠিক আর হলো কই। আচ্ছা শোনো, কালকে একটু তাড়াতাড়ি রেডি হবে। কোথাও যাবেন নাকি? আমার একমাত্র নাতনি কালকে দেশে আসবে। ওরে নিয়ে আসার জন্য আমরা এয়ারপোর্টে যাব। ও, আপনার নাতনি আছে?
একটা বুড়ি আছে, একদম দাদির মতো হয়েছে। এবার থেকে এখানেই থাকবে, আর ওখানে থাকবে না। এখানে ভালো কোনো কলেজে ভর্তি করিয়ে দিব। কেন, ওখানে কোনো সমস্যা হয়েছে নাকি? না, আমি অসুস্থ শুনে তাই চলে আসছে, আর কোম্পানির দায়িত্ব ওর হাতেই দিয়ে দিব। ও আচ্ছা, সমস্যা নাই। আমি সকাল সকাল রেডি হয়ে যাব। তারপর দাদুর সাথে আরও অনেক কিছু নিয়ে কথা বললাম। রাতে খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, নামাজ পড়ে আসলাম, তারপর গাড়ি ধুয়ে মুছে নিলাম। রেডি হয়ে দাদুর জন্য বসে আছি। কিছুক্ষণ পর উনি বের হলো। আমি গাড়ির দরজা খুলে দিলাম। উনি বসলো। তারপর এয়ারপোর্ট এর দিকে রওনা দিলাম। 1 ঘন্টা পর এয়ারপোর্টে গেলাম। আমি গাড়ির কাছে দাঁড়িয়ে আছি আর দাদু ভিতরে গেল। কিছুক্ষণ পর দাদুর হাত ধরে একটা পরী বেরিয়ে আসলো। আমি দেখেই হা করে তাকিয়ে আছি। আমি ভেবেছিলাম আমার থেকে বড় হবে বা বিয়ে হয়ে গেছে। এখন তো দেখি পুরাই উল্টা। জিন্স প্যান্ট পরা, দেখতে একটু অন্যরকম লাগছে। দাদু ওরে নিয়ে আমার সামনে আসলো।